আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওরে আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকালকের মতো আজকেও আমরা বিভিন্ন প্লেস এক্সপ্লোর করব এবং আমরা একটি বিলাসবহুল হাউস বোটে আছি। সেই হাউস বোটে থাকতে আমাদের কত টাকা খরচ হলো এবং আমরা কিভাবে এই হাউস বোটটা বুকিং করলাম সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। আর গেল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি চেক করে নেবেন। সেখানে আমরা প্রথম দিন কী কী অ্যাক্টিভিটিস করলাম সেগুলো সব দেয়া আছে। শুভ সকাল সবাইকে। এখন সকাল 7:30 বাজে। দেখুন বাহিরে আমাদের কেবিন থেকে কি চমৎকার অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। শুয়ে শুয়ে সকালবেলা এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। গতকাল রাতে আমরা টেকের ঘাটে ছিলাম, এখন আমরা বারিকাটিলা যাচ্ছি। বাহিরের আকাশটা বেশ মেঘলা এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এমন সময় আসলেই টাঙ্গুয়ার হাওয়াটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমাদের কিন্তু হাউসবোট থেকে মাইকিং করা হয়েছে, সকালের নাস্তা কিছুক্ষণের মধ্যেই দেয়া হবে। তো আমাদের ফ্রেশ হয়ে আসুন সকালের নাস্তা উপভোগ করতে যাই। আমরা এখন ছাদের উপরে আছি। এখান থেকে মেঘলা পাহাড় দেখা যাচ্ছে। মেঘালয়ের পাহাড়গুলো মেঘ দিয়ে আবদ্ধ। আমরা এরকম একটা পরিবেশে আজকে সকালের নাস্তা খাবো, আসলে ভেবেই খুব পিসফুল অনুভূতি হচ্ছে। আজকে সকালের নাস্তায় কী কী আছে? পাউরুটি এবং জেলি আছে, সাথে কলা, ডিম এবং হচ্ছে এখানে বেগুন ভর্তা, আর এটাকে বলা হয় আখনি। এই খাবারটা হলো সুনামগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার। আমাদের সকালের নাস্তা চলে এসেছে, আসুন খাওয়া যাক কেমন টেস্ট হয় দেখি। টেস্টের দিকে বিবেচনা করলে সকালের নাস্তা আমার 10-এর ভিতরে 8 পাবে। মূলত আখনিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মুরগির তেহেরির মতো, এই অঞ্চলে আখনি বলা হয়। আর আমার কাছে ওভারঅল সম্পূর্ণ খাবারটাই ভালো লেগেছে, সত্যি কথা। বিশেষ করে এইরকম একটা পরিবেশে যদি এমন খাওয়া যায়, এটা কার না ভালো লাগবে। ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা মেঘালয়ের কাছাকাছি যত যাচ্ছি কুয়াশা দিয়ে সম্পূর্ণ পাহাড় আবৃত করা। আসলে এখানে টেম্পারেচার এতটা নাই বললেই চলে, সকাল সকাল টেম্পারেচার খুবই কমে যায় এবং এই ওয়েদারটা খুবই ভালো লাগে। আমাদের হাউসবোটটি এখন বারিকাটিলা ঠিক কাছাকাছি আছে। এই জায়গাটায় নোঙর করা হবে। এখান থেকে মূলত আমরা ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কিনবো এবং পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের একবারে কাছাকাছি যাব উঁচুতে, যেখান থেকে মেঘালয় রাজ্যটা আরও সুন্দর করে দেখা যায়। এখন বাজে সকাল 10:30। আমরা এখন হাউসবোট থেকে নামতে যাচ্ছি। এখানে নানাবিধ ইন্ডিয়ান প্রোডাক্টস পাওয়া যাচ্ছে, বিভিন্ন ইন্ডিয়ান আইটেমগুলো আর কি। আর আপনারা এই বাইক যোগে বারিকাটিলার উপরে যেতে পারবেন। জনপ্রতি আপ ডাউন 100 টাকা করে নেয় তারা। এখানে অনেকগুলো চাঁদের গাড়ি আছে কিন্তু কোনো যাত্রী নাই। এগুলো দিয়েও আসলে আপনারা ওই বারিকাটিলার উপরে যেতে পারবেন। আমরা মূলত হেঁটেই যাব, কারণ আমরা বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো একটু দেখব, দেখতে দেখতে তারপরে আমরা উপরের দিকে উঠব। এখানে অনেকগুলো দোকান আছে আর আমরা কিছু ইন্ডিয়ান প্রোডাক্টসও কিনবো। আমাদের সাথেই থাকুন। আমরা উপরের দিকে উঠতেছি।
এখানে টেম্পারেচার তুলনামূলক একটু গরম অনুভব হচ্ছে, আর বারিকাটিলা যেতে এখনও অনেক সময় লাগবে। আমরা অলমোস্ট 20 মিনিট হাইকিং করার পরে আমরা এই জায়গাটাতে আসলাম। মানে এই দৃশ্য দেখার পরে আর হাইকিং করার কষ্টটা কষ্ট বলে মনে হয় না। এখানে অনেকগুলো বাইক আপ ডাউন করে, কিছুক্ষণ পরপরই বাইক আসে, তো খুবই সাবধানে আসবেন আপনারা, কারণ রাস্তা খুবই সরু। আর এত বাইক আপ ডাউন করে যে কখন কার সাথে লেগে যাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আপাতত আমরা দৃশ্য এনজয় করি। এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো করে তৈরি করা হয়েছে। এখান থেকে আপনার মেঘালয় রাজ্যের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যাবে। মূলত এটা একটা সীমান্তবর্তী এলাকা, আর এ পাশ দিয়েই বয়ে গেছে জাদুকাটা নদী। এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে, ঝালমুড়ি বিক্রি করতেছে, পানির শরবত, ডাব এগুলো বিক্রি করছে। আর ওই হলো ভারত, আর এইটা হলো বাংলাদেশ। বারিকাটিলা আসলে শুধু সাধারণ একটা পর্যটন স্থান নয়, এই অঞ্চল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মানুষের জীবনযাপন, কৃষিকাজ এবং স্থানীয় সংস্কৃতিরও সাক্ষী। টিলার উপর থেকে জাদুকাটা নদী, সবুজ প্রান্তর আর মেঘালয়ের পাহাড় একসঙ্গে দেখা যায়, যা জায়গাটিকে দিয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা একদম টিলার সামনে চলে এসেছি। এক প্রান্ত বাংলাদেশ, অপর প্রান্ত হচ্ছে ভারত। আমরা চেষ্টা করতেছি যতটুকু যাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে না বেশি দূর যাওয়া যাবে। বিজিবির নির্দেশনায় আমরা আর সামনে এগোতে পারছি না, কিন্তু বারিকা টিলার সৌন্দর্যে আমাদের মন ভরে গিয়েছে। আমরা ইনশাল্লাহ কোনো একদিন আবার আসবো। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলেন আমরা নিচে নামি এবং কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট কেনাকাটা করি। আমরা এখান থেকে কিছু সাবান এবং চকলেট কিনে নিচ্ছি। এখানে অনেকগুলো ধরনের আইটেম আছে, আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন। আমরা কিছু জুসও কিনে নিচ্ছি। এই হলো আমাদের কেনাকাটার জিনিসপত্র। আমরা অনেকগুলো জিনিসই কিনেছি, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে জিনিসগুলো কিন্তু বেশি টাকা দামের না। আমি দামগুলো এখানে উল্লেখ করলাম না, আপনারা যখন আসবেন ইন্ডিয়ান মার্কেট প্রাইস দেখে সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় কত আসে সেভাবে দামাদামি করে নেবেন। এই হলো আমাদের হাউসবোটে থাকার রিসিট। এখানে আমাদের 4 জন 44,000 টাকা খরচ পড়েছে। আমি ডেসক্রিপশন বক্সে হাউসবোটের নাম্বার দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা বুকিং করে আসতে পারবেন। পার পারসন 11,000 টাকায় তারা আমাদেরকে সম্পূর্ণ প্যাকেজে এই টাঙ্গুয়ার হাওর ঘোরাচ্ছে। আমাদের হাউসবোটটি এখন শিমুল বাগানের ঠিক সামনেই নোঙর করেছে। আসুন শিমুল বাগানের উদ্দেশ্যে যাওয়া যাক। এখানে রাস্তাগুলো বেশ কাটা হয়েছে, সম্ভবত এই বৃষ্টির পানিতে বালুগুলো নদীতে নেমে গিয়েছে। শিমুল বাগানটি মূলত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে জাদুকাটা নদীর তীরেই অবস্থিত। এটি হলো এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। এটার গোড়াপত্তন হয় মূলত 2002 সালে। স্থানীয় ব্যবসায়ী ও বাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 শতক জমিতে শখের বশে শিমুল গাছ লাগানো শুরু করেন। আমাদের ভেতরে ঢুকতে এখান থেকে টিকিট কাটতে হবে। কত করে? আমরা 50 টাকা করে 4টা টিকিট কেটে নিলাম। শুরুতে জয়নাল আবেদিন সাহেব 3000 শিমুল গাছ লাগিয়েছিলেন।
সময়ের সঙ্গে সঙ্গে এই গাছগুলো বড় হয়ে বিশাল শিমুল বাগানে পরিণত হয়। বর্তমানে জায়গাটি প্রায় 100 বিঘা হিসাবে পরিচিত এবং বসন্তে প্রায় 2000 শিমুল গাছে লাল ফুল ফুটে পুরো এলাকা রঙিন হয়ে ওঠে। আমরা এখন ঘোড়ায় চড়ব। এখানে অনেকগুলো ঘোড়া আছে, আপনারা জনপ্রতি 100 টাকা করে এই ঘোড়াগুলোতে চড়তে পারেন। তবে ওরা কিন্তু 200 টাকা বা 300 টাকাও মাঝে মাঝে দাবি করে, তো সুতরাং দামাদামি করে নেওয়াটাই শ্রেয়। তাকেন কেশবতী। শিমুল বাগানের পাশেই এই মামার থেকে আমরা 20 টাকার একটা ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। ঝালমুড়ির টেস্ট মোটামুটি, এখানে চানাচুর আর বুট দিয়ে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছে। এখানে ফুচকাও আছে। আর এই হলো শিমুল বাগান। আমরা আমাদের বোটের কাছাকাছি আবার চলে আসলাম। এই যে আমাদের ফুল বোটটা দেখুন। আসলে সম্পূর্ণ বোটটার ভিডিও দেখানো সম্ভব হয়নি, কারণ তখন পাশাপাশি অনেক বোট ছিল। বোটটা কিন্তু বেশ সুন্দর, বেশ লাক্সারিয়াস এবং সম্পূর্ণ এসি করা। আমি পার্সোনালি এসি হাউস বোটগুলোই সাজেশন করব, কারণ এই টাঙ্গুয়ার হাওরে কিন্তু বেশ ভাবসা গরম। এসি হাউস বোট না নিলে গরমে বেশ কষ্টই করতে হবে। হাউস বোটে এসেই দেখি আমাদেরকে নাস্তা দিয়েছে, এটা পেয়ারা এবং আমড়া মাখা। এখন বাজে দুপুর 1টা। আমাদের হাউস বোটটি এখন জাদুকাটা নদীর তীরের দিকে যাচ্ছে। আমরা এখন জাদুকাটা নদীর তীরে আছি, এখানে আমরা গোসল করব। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের লাইফ জ্যাকেট পরে নিতে হবে, কারণ এখানে গভীরতা আছে। এখানে ভালো মানের লাইফ জ্যাকেটগুলো বেছে নেবেন, কারণ বেশ ছিঁড়াও আছে কিছু। আমরা হাউস বোটগুলো থেকে একটু দূরে যেয়ে নামবো, ওই যে শেষ মাথায় যেখানে কোনো হাউস বোট নেই। আপনারা দূরে ভারতের মেঘালয়ের খাসিয়া জয়ন্তা পাহাড় দেখতে পাচ্ছেন, ওখান থেকেই মূলত এই জাদুকাটা নদীর পানিগুলো এসেছে। জাদুকাটা নদীর নামকরণের পেছনে একটা লোককাহিনী আছে। একজন মা নাকি তার শিশু সন্তান জাদুকে কোলে নিয়ে মাছ কাটতেছিলেন, অসাবধানতাবশত শিশুটির ক্ষতি হয়। সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এই নদীর নাম জাদুকাটা রাখা হয়েছে। এদিকে পাথর, হ্যাঁ, খুব সাবধানে পালা দিয়ে পায়ে বাঁধাবে। ঠাই আছে, ঠাই আছে, এই যে এখানে ঠাই আছে না? এগুলো তো বালু সব, সব বালু। ও মাই গড, ঠান্ডা পানি। ও বাপরে ভাই, ভাই এত ঠান্ডা কে রে ভাই? ওরে পাহাড়, পাহাড়ের কারণে পুরো ঠান্ডা লাগছে। পাহাড়ের পানি, ঝর্ণা, ঝর্ণার পানি। আরেকটু নিচে যাওয়া লাগবে না, সাঁতার জানি না। সত্যি দাঁড়ানো যাচ্ছে না, মানে এমনি অটোমেটিক চলে যাচ্ছে। স্রোত আছে না একটা, ওইদিকে পানিটা আসতো। খাই তো পাইছো মোটামুটি। ও মাই গড, আরামে পাথরের উপরে জীবন সার্থক করবো। আচ্ছা আচ্ছা, ধর আর ধরে লো, আর ধরে ঢুক দে। হ্যাঁ। ভাই ডুব দেন, ডুব দেন। ঠান্ডা পানি। আস্তে করে পাস করে উপরে উঠে দে। ডুবে দেন না। দেখে আসছি আবু পুরা ট্রিপ সার্থক, ঠান্ডা পানিতে ডুব দিতে পারে না কি রে ভাই? খুললা ডুব দেন। কিছু
নিছি এইসব নিছি। পাতার বাঁশুরি। জাদুকাটা নদীর জাদুতে আমরা সবাই মুগ্ধ। এত চমৎকার ঠান্ডা পানি, আমরা আসলে এই ঠান্ডা পানিতে গোসল করে সবাই অনেক শিহরিত। আমরা হাউস বোটে চলে এসেছি। এখন বিকাল 3:30 বাজে। দুপুরের লাঞ্চ পরিবেশন করা হচ্ছে। এখানে বেশ কিছু রকমের মাছ আছে, আজকে সবজি, আলু ভর্তা, তারপরে এটার ভাত আছে। আজকে ভাত আইটেম দিয়ে মূলত আমাদের লাঞ্চটা হবে। আর আজকে খাসির মাংস আছে। এই হলো আমরা কী কী পেলাম। 2 ধরনের ভর্তা, আর হলো মাছ এবং মাংস, আর এটা টক দই। খাসির মাংসটা ভালো লাগেনি, একটা দুর্গন্ধ আসতেছিল। আমি মূলত ডাল, সবজি, ভর্তা এগুলো দিয়েই শেষ করেছি। সবারই খাওয়া শেষ। এখন সর্বোপরি যদি রেটিং দিতে চাই, 10-এর ভিতরে দুপুরে খাবারটা আজকে 4 পাবে রেটিংসে। এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা হাউসবোট থেকে বের হয়ে যাচ্ছি। মূলত চেক আউট টাইম ছিল সন্ধ্যা 6টায়, কিন্তু আমরা একটু রিকোয়েস্ট করে 1 ঘন্টা দেরিতে বের হয়েছি, কারণ আমাদের বাস রাত 10:30টায়। এতক্ষণ কোথায় থাকবো? কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা কোনো সিএনজি পাচ্ছিলাম না। এখানে আমরা 700 টাকা করে দামাদামি করে একটা সিএনজি অবশেষে পেয়েছি। আমরা এখন এটাতে উঠবো। এখন আমরা সুনামগঞ্জ সদরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমরা শ্যামলী পরিবহন যোগেই ঢাকায় ফিরব। রাত 8:30 বাজে। আমরা এখন পানসি রেস্টুরেন্টে আছি সুনামগঞ্জের। আপনারা মেনু কার্ডগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমরা প্রায় 2 ঘন্টা কাটাবো। আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, এমন একটা বাজে অবস্থা। তো আমরা ফালুদা নিয়েছি আর লাচ্ছি নিয়েছি। আস্তে আস্তে করে খাবো, সময় কাটাবো। হাউস বোটগুলোর চেক আউট টাইম সন্ধ্যা 6টায় না হয়ে রাত 8টায় হলে খুবই ভালো হতো। রাত 10:30 বাজে আমরা বাসে উঠে পড়েছি। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।